সাম্প্রতিক সময়ে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে, অক্টোবরে নির্বাচন শুরু হবে, সেটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশনের দুই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে আমরা জেনেছিলাম। প্রথমে নির্বাচন কমিশন মেটিকুলাস একটা পদ্ধতি আবিষ্কার করেছিল, যে পদ্ধতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সিদ্ধান্ত থেকে তারা ইউটার্ন করেছে, ইউটার্ন করে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেবে না আইনের মাধ্যমে। সরকারের অবস্থানও সেরকমটাই আমরা শুনেছি সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের বক্তব্যে। মোটামুটি যখন আমরা নিশ্চিত একটা তথ্য পাচ্ছি যে আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, আওয়ামী লীগ মানে তার নেতাকর্মীরা চাইলে অংশগ্রহণ করতে পারছেন, ঠিক সেই সময় সংসদে এই ব্যাপার নিয়ে আবার নতুন করে প্রশ্ন উত্থাপন করলেন সাবেক বিএনপির নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা ইদানিং সময়ে বেশ স্ট্রেট কাট কথা বলেন, সরকারের ডিরেক্ট সমালোচনা করেন এবং সরকারের সমালোচনা করার মাধ্যমে তিনি সরকার দলীয় লোকজনের রোষানলেও কিন্তু পড়ছেন। এবার তিনি সংসদে দাঁড়িয়ে স্ট্রেট কাট স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাইলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না। কি বলছেন মির্জা ফখরুল? কিছু বলছেন নাকি চুপ করে থাকছেন, নাকি এখনো এই ব্যাপারে সরকার তার কৌশল কিংবা রণকৌশল সাজাতে পারেনি? চলুন একটু জেনে দেখি রুমিন ফারহানার প্রশ্ন এবং তার উত্তর। প্রাসঙ্গিক বিষয়, রুমিন ফারহানার এই ব্যাপারে আগ্রহ, অনেকেই মনে করেন রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, সেই ব্যাপারগুলোর রহস্যে একটু হানা দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পেশাজীবী সংগঠন, বিশেষ করে বিভিন্ন আদালতের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক অনুসারীদের নির্বাচন করতে দেয়া হয়নি। বিএনপি জামাত মিলে এই কৌশলটা অবলম্বন করেছে এবং তারা একা একা নির্বাচন করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নিরঙ্কুশ কিংবা পুরোটাই জিতেছে। এই জয়ে যে কোনো গৌরব নেই সেটা হয়তো তারা বুঝতে পেরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার যে নির্বাচন কমিশনের মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে ইউটার্ন করিয়েছে নির্বাচন কমিশনকে। সংসদে রুমিন ফারহানা যেটা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সংসদে রুমিনের প্রশ্নের উত্তরে কি আসলো? স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঐক্যমত্য কাদের ঐক্যমত্য? এই ঐক্যমত্য কি বিএনপি, জামাত, এনসিপির ঐক্যমত্য, যে ঐক্যমত্যের ফলে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হবে? এখনো কি সরকার তাহলে কনফিউজড, মানে অপরিষ্কার, অস্বচ্ছ কিংবা কৌশলগত উত্তর কেন মির্জা ফখরুলকে এখনো দিতে হচ্ছে, যখন নির্বাচন কমিশন তার ওই মেটিকুলাস ডিজাইন, মানে হলফনামা করা এবং সেই হলফনামার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল থেকে সরে এসেছে এবং সেটা সরকারের সিদ্ধান্তেই তো সরে এসেছে? তাহলে এখনো অস্পষ্ট কথা কেন মির্জা ফখরুলের? তার মানে ভেতরে ভেতরে কি এখনো যদি কিন্তু রয়েছে, ভেতরে ভেতরে এনসিপি এবং জামাতকে খুশি করার ব্যাপার রয়েছে? আর কি বলছেন, আর কি হচ্ছে? জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এই ব্যাপারে বিষয়টি তুলেছেন। তিনি বলেন, আমরা দেখেছি দেশের জেলাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর লড়াই করেছি, অথচ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা যারা প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মাধ্যমেই হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নে রুমিন আরও বলেন, কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে,
কেউ বলছে পারবে না, কেউ বলছে দলীয় প্রতীক হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় সংসদ সদস্যরা যারা আছি তারা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই যথাসময়টা কবে আমরা জানি না। যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যে সিদ্ধান্তে একমত হয়েছে অর্থাৎ ঐক্যমত্যের ভিত্তিতে হবে। একমত আপনি কাদের সাথে হয়েছেন? এনসিপির সাথে, জামাতের সঙ্গে? এনসিপি জামাত তো বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী করে না, তারা মানতেই চায় না। তারা মনে করে যে ইউনুসীয় স্টাইলে নির্বাচন হবে, যে নির্বাচনে প্রভাব খাটিয়ে তাদেরকে বিজয়ী করা হবে এবং এনসিপি ক্ষমতার মসনদে বসবে। বিএনপি আপনারা যে আজকে ক্ষমতায় এসেছেন সেটাও কিন্তু জনচাপে, জনগণের স্বতঃস্ফূর্ত মতামতের প্রেক্ষিতে এবং মানে সেনা প্রধানের দৃঢ় অবস্থানে যে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না এরকম দৃঢ় অবস্থান এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়েই কিন্তু প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের সিদ্ধান্ত, সেই ডিজাইন থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন এবং আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের ক্ষমতায় আসার কোনো কিন্তু প্ল্যান ইউনূস সরকারের ছিল না। আপনাদেরকে ক্ষমতায় আনার তার প্ল্যানই ছিল না। তার প্ল্যান ছিল হয় তাদের নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা অথবা নির্বাচন দিয়ে তাদের নিজেদের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, যেন প্রকারান্তরে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে পারেন কিংবা রাষ্ট্রপতি হয়ে এই দেশের অধিকর্তা সেজে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করে তিনি আমৃত্যু বাংলাদেশকে শাসন করতে পারেন এবং নিজের কর মওকুফের মেটিকুলাস ডিজাইনগুলো করতে পারেন, নিজের প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স যেন প্রতিদিন একটা করে দিতে পারেন এবং গ্রামীণের মালিকানা এখনো যে 10% সরকারের হাতে তিনি দয়া করে রেখে গিয়েছেন সেই 10%ও কেড়ে নিয়ে বরং এইরকম সিদ্ধান্ত নিতে পারেন যে গ্রামীণ ব্যাংকে সরকার প্রতি বছর 30% প্রণোদনা দেবে। গ্রামীণ ব্যাংক যা ইনকাম করবে সেই ইনকামের রেশিও অনুযায়ী যদি 1 কোটি টাকা ইনকাম করে তাহলে 30 লাখ টাকা গ্রামীণ ব্যাংকের সরকারি ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হবে, উৎসাহ ভাতা গ্রামীণ ব্যাংকে। এটা ইউনূসের সম্মানে। এরকম সিদ্ধান্ত তিনি নিয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না 1.5 বছরে যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন। সুতরাং আপনারা যদি ঐক্যমতের কথা বলেন, সেই ঐক্যমত যদি গুলশানে ইউনূসের বাসায় গিয়ে করা হয়, সেই ঐক্যমত যদি আপনি এনসিপির সঙ্গে করতে চান, জামাতের সঙ্গে করতে চান, আপনারা যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপনারা যে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সমর্থন করেন না, আপনারা যে আওয়ামী লীগের একপাক্ষিক নির্বাচনকে সমালোচনা করেন, আপনারা যে সমালোচনা করেন 18 সালে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আওয়ামী লীগ তাদের মতো করে রাতের ভোট করে আপনাদেরকে মাত্র 6টি আসন দিয়েছিল, যেটা আওয়ামী লীগের নির্বাচনী মানে কাঠামোর ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা। সেগুলো যদি সত্যি সত্যি আপনারা মানুষকে বিশ্বাস করাতে চান যে আওয়ামী লীগ এগুলো ভুল করেছিল, তাহলে ওই ভুল পথে আপনাদেরকে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে 24-এর 5 আগস্ট একবারই আসে না, বারবার আসতে পারে। যে ভুল আওয়ামী লীগ করেছে, যে অপরাধ আওয়ামী লীগ করেছে, সেই একই ভুল একই অপরাধের মারপ্যাচের মধ্যে যদি আপনি থাকতে চান ঐক্যমতের নামে, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। কারণ এই দেশের মানুষ যারা আওয়ামী লীগকে 24-এর 5 আগস্টে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রত্যাখ্যানের 2 বছর হতে না হতেই ইউনূসের 1.5 বছরের মেটিকুলাস শাসন যন্ত্রণায় পড়ে এই দেশের সেই মানুষই কিন্তু ভাবতে শুরু করেছে যে ইউনূসের চাইতে আওয়ামী লীগ আমলই ভালো ছিল। নিশ্চয়ই আপনারা চান না এটা ভাবাতে জনগণকে যে আপনাদের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। আর একটা আপনি বলেছেন যে অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না, কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে। গত রবিবার সেদিন আমাদের বিরোধী দলীয় সম্মানিত আমার শ্রদ্ধেয় নেতা সেদিন উপস্থিত ছিলেন নাই, উপনেতাও সেই সময় উপস্থিত ছিলেন না। আমাদের সেই বিরোধী দলীয় একজন সিনিয়র সদস্য বলেছিলেন মাদক নিয়ে, মদ নিয়ে, সিগারেট নিয়ে। মদের কথা উল্লেখ করতে যে উনি বলেছিলেন
এই এলাকায় এই সংসদে যারা রয়েছে ওনার পিছনের সারিতে তারা মাদক গ্রহণ করেন না। আমাদেরকে অঙ্গুলে নির্দেশ করেছিলেন যে মাদক গ্রহণ ওনারা করেন, আমরা করি না। আপনি যদি রেকর্ড দেখতে চান সেটা তলব করলে আপনি পাবেন মাননীয় স্পিকার। আমরা কখনোই সরকারি দলের সদস্য হোক বিরোধী দলের সদস্য হোক সম্মানহানি হয় এই ধরনের কথা কখনো আমরা বলি না, বলবও না। আমি রবিবারে সেই আর্কাইভ থেকে আপনার কাছে অনুরোধ করছি আমাদের প্রতি যে অঙ্গুলি নির্দেশন করেছিলেন সেটা এক্সপান্স করা হোক মাননীয় স্পিকার, এবং আগামীতেও আমরা মিলেমিশে সেই সঙ্গে আমি বলতে চাই আমাদের সেই নেত্রকোনার আমার এক সংসদ সদস্য বিরোধী দলের ভাই যখন ওনার গাড়ির ভাঙচুর করা হয়েছিল এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি সংসদ সদস্যর সম্মান রক্ষা করার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা তা যেন গ্রহণ করা হয়। আমরা কিন্তু সেই ভাইকে সাথে নিয়ে আমরা যারা জড়িত ছিল সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করেছি, আইনের সহযোগিতা আমরা করেছি। কিন্তু আমরা কষ্ট হয় যখন সেই বিরোধী দলের থেকে সম্মানিত একজন সদস্য যখন আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ প্রদান করে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, সেটাতে আমরা কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। আমরা বলতে চাই ধন্যবাদ। এবার শেষ করেন। ধন্যবাদ ধন্যবাদ। আমি পরীক্ষা করে দেখব যে বিরোধী দল থেকে কোনো অসংসদীয় কথা বলা হয়েছে কিনা, সেটা আমরা পরীক্ষা করে দেখব। কত তারিখে বলেছেন সেটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন। আর একটা আপনি বলেছেন যে অঙ্গুলির নির্দেশ করেছে, ওটাও এক্সপাঞ্জ করে দিতে। অঙ্গুলির নির্দেশ তো এক্সপাঞ্জ করা যাবে না, কথাবার্তা হলে সেটাকে এক্সপাঞ্জ করা যাবে। সাবেক বারবার অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেবকে যখন এই অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, স্বৈরাচার এরশাদের রেখে যাওয়া খাদের কিনার থেকে অর্থনীতিকে যিনি দাঁড় করিয়েছিলেন সেই জনাব সাইফুর রহমান সাহেবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সফল অর্থমন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে। আজকের দেশের মানুষের জীবন জীবিকার প্রত্যেকে যেন সহনীয় পর্যায়ে বসবাস করতে পারে তার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের কর মওকুফ থেকে শুরু করে পরিবেশ বান্ধব একটি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে যে সুচারুভাবে করের হার কমিয়ে দিয়েছেন। আমরা গত শুক্রবার এবং শনিবার যখন এলাকায় ছিলাম অনেকেই প্রশ্ন করেছে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওনারা কি আলাদিনের চেরাগ পেয়েছেন? প্রত্যেকটি ক্ষেত্রেই কর মওকুফ, কর হ্রাস দেশ কিভাবে পরিচালনা করবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ এই সফল অর্থমন্ত্রী যেমনি ভাবে বাজেট প্রণয়ন করেছেন, উত্থাপন করেছেন, তেমনি ভাবে সফলভাবে বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, নকল মুক্ত শিক্ষাঙ্গনের যে কারিগর সেই সাবেক সফল শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেব নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শিক্ষার মান উন্নয়নের জন্য। আমি গত সময় বিভিন্ন প্রাথমিক স্কুলে যখন পরিদর্শন করতে যাই তখন আমি দেখতে পেয়েছি সেই সম্মানিত শিক্ষকবৃন্দ নিজ হাতে ঝাড়ু দিচ্ছেন, শ্রেণীকক্ষ পরিষ্কার করছেন। শিক্ষা খাতে যেহেতু সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করব খুব দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে একজন অন্তত পিয়ন নিয়োগ দেওয়া হোক।
যাতে অন্তত সম্মানিত শিক্ষক বৃন্দ যাতে নিজ হাতে শ্রেণীকক্ষ পরিষ্কার করতে না হয়, ঘন্টা বাজাতে না হয়, সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ রাখছি। আজকে মাদক এবং একটি জুয়া, আমরা দল মত নির্বিশেষে প্রত্যেক সংসদ সদস্যই আমাদের বক্তব্যে উত্থাপন করি, কিন্তু যে সমস্যাটা মাননীয় স্পিকার দেখা দিয়েছে, সেই মাদক সেবী বা মাদকের ব্যবসায়ী যখন গ্রেপ্তার হয়, কিছুদিন যেতে না যেতেই সে জামিন পেয়ে যায়। গত সপ্তাহে আমার নির্বাচনী এলাকায় এক মাদক সেবীকে গ্রেপ্তার করার পর আদালতে সুপর্দ করার পরে আমার পুলিশ ভাইয়েরা থানায় আসার পূর্বেই সেই মাদক সেবীকে থানার সামনে চায়ের দোকানে চা খেতে দেখেছে মাননীয় স্পিকার। এতে আমাদের পুলিশ ভাইয়েরাও নিরুৎসাহিত হয়ে যায়। সেই জন্য মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে, ওনার সুস্পষ্ট এবং কড়া নির্দেশনা প্রণয়ন করা হোক, কোনোভাবে মাদকের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা যেন জামিন না পায়। মাননীয় স্পিকার, আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো দায়িত্ব পালন করছে। তাদের কোনো লোকবল নেই। যখন মাদক সেবীদেরকে, মাদক ব্যবসায়ীদেরকে তারা ধরার জন্য যায়, তখন তাদের সঙ্গে কোনো পুলিশ থাকে না। মাননীয় স্পিকার, মাদক সেবীরা তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনেক সময় তাদের উপর আক্রমণ চালায়। সেই জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যদি সিংহের মতো গর্জন করার সুযোগ দিতে চান, তাহলে তাদেরকে পুলিশের সহযোগিতা দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময়ে হাসপাতালে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে। বেতন দিচ্ছে সরকার, কিন্তু লোক নিয়োগ দিচ্ছে ঠিকাদার। এই ঠিকাদার যখন এই কর্মীদেরকে নিয়োগ দেওয়া হয়, প্রত্যেকের কাছ থেকে আগাম 6 মাসের বেতন অগ্রিম বাবদ নিয়ে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আউটসোর্সিং এর নামে কোন ঠিকাদারের মাধ্যমে কোন হাসপাতাল, কোন প্রতিষ্ঠানে যেন নিয়োগ দেওয়া না হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয় যদি উপস্থিত থাকতেন আমি খুশি হতাম। আমি ভালোকে ভালোই বলতে চাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, বিদ্যুতের সংকট রয়েছে, কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমাদের সৃষ্ট নয়, বর্তমান জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সৃষ্টি নয়, এটা পূর্ববর্তী রেখে যাওয়া সরকারের। মাননীয় সদস্য, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, রবিবারে আমাকে আশ্বস্ত করেছিলেন মাননীয় হুইপ, চিফ হুইপ, আমাকে প্রথম পর্যায়ে 8 মিনিট, পরবর্তীতে আপনার কাছ থেকে সহানুভূতি নিয়ে আরো 4 মিনিট। আমি রবিবার থেকে অপেক্ষা করছি কথা বলার জন্য, সিরিয়াল পাচ্ছিলেন না মাননীয় স্পিকার। আর 5 মিনিট মেহরবানি করে দেন মাননীয় স্পিকার। দেওয়ার মালিক তো আপনার হুইপ, উনি দিয়েছেন 2 মিনিট। মাননীয় চিফ হুইপ মহোদয়ের কাছে অনুরোধ করছে, আমাকে 5 মিনিট সময় দেওয়া হোক। 2 মিনিট চলে গিয়েছে মাননীয় স্পিকার, নতুন করে কাউন্টডাউন শুরু করা হোক। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের কেন্দুয়া লোক সংস্কৃতির রাজধানী হিসেবে খ্যাত। এই আমার পবিত্র কেন্দুয়াতে জন্মগ্রহণ করেছে অসংখ্য জ্ঞানী লোক। অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নরেন্দ্র সরকার, পাকিস্তানের সাবেক বাণিজ্য অর্থমন্ত্রী হাবিবুর রহমান, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সহ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ ময়মনসিংহ গীতিকার উদ্ভাবক চন্দ্রকুমার দে থেকে শুরু করে পালা গায়ক কুদ্দুস বয়াতি থেকে শুরু করে আব্দুল মজিদ তালুকদার, রওশন ইসদানি, অসংখ্য জ্ঞানী গুণী মানুষের জন্ম হয়েছে আমার এই কেন্দুয়ায়। কিন্তু লোক সাহিত্য একাডেমি হওয়ার কথা ছিল নেত্রকোনা জেলায় কেন্দুয়া, সেটা না হয়ে ফ্যাসিস্ট আমলে প্রধানমন্ত্রী যে PS সাজ্জাদুল ইসলামের সহযোগিতায় সেটা হয়েছে মোহনগঞ্জ।
আমার কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। আমি আপনার কাছে, আপনার মাধ্যমে মাননীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করছি, লোক সাহিত্য একাডেমি কেন্দ্রায় প্রতিষ্ঠিত করা হোক। পাশাপাশি শিল্পকলা একাডেমি আমার এলাকায় কেন্দ্র আটপাড়াতে নাই মাননীয় স্পিকার, অনতিবিলম্বে শিল্পকলা একাডেমি স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য।